কেমিক্যাল কাইনেটিক্সে যেটা পড়াবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি অফ রেট কনস্ট্যান্ট অন টেম্পারেচার। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করো, মানে প্রশ্নের উত্তর বলো, যেটা হচ্ছে যেটা এই যে রেট কনস্ট্যান্ট, এটাকে তো কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক কি না? রেট কনস্ট্যান্ট তো কে, তাহলে এটাকে কনস্ট্যান্টও বলা যায়, যে রেট কনস্ট্যান্ট। তাহলে যেটা কনস্ট্যান্ট তার ভ্যালু তো সচরাচর চেঞ্জ হয় না। তো আমার প্রশ্ন হচ্ছে যে রেট কনস্ট্যান্টটা কি টেম্পারেচারের উপর তাহলে চেঞ্জ করবে? ওর নামটাই তো রেট কনস্ট্যান্ট, তাহলে তো কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচারের উপর কি চেঞ্জ করবে না চেঞ্জ, মানে টেম্পারেচার যদি আমি বাড়াই কমাই তাহলে এই রেট কনস্ট্যান্টের মানটা কি সেম থাকবে নাকি বাড়বে কমবে কি হবে? কনস্ট্যান্ট তো, তাহলে আশা করি চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট যেহেতু, তাহলে মনে হতেই পারে যে রেট কনস্ট্যান্টের মানটা সেম থাকবে টেম্পারেচার যতই বাড়ুক বা কমুক। কিন্তু এমনটা হয় না। যেটা আমাদের আরহেনিয়াস ইকুয়েশন কিন্তু এটা বলে দেয় যে টেম্পারেচারের উপর কিভাবে রেট কনস্ট্যান্টের মানটা ডিপেন্ড করবে, সেটা আমরা আরহেনিয়াসের ইকুয়েশন থেকে বলতে পারবো। তো আরহেনিয়াসের ইকুয়েশনের হচ্ছে এটাই কাজ, যে আরহেনিয়াসের ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো যে রেট কনস্ট্যান্ট কিভাবে টেম্পারেচারের উপর নির্ভর করে। যেমন আমি আরহেনিয়াসের ইকুয়েশনটা লিখছি, এটা তোমরাও লিখবে, বোর্ড ওয়ার্কটা করবে আমার সাথে সাথে। দেখো, আরহেনিয়াসের ইকুয়েশনটা যেটা ছিল সেটা হচ্ছে কে সমান a ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস ea বাই RT। এটা আরহেনিয়াস এর ইকুয়েশন। এটা কম বেশি আমরা জানি প্রত্যেকেই, তবু আমি বলে নিচ্ছি যে এগুলো কোনখানে, মানে কোন টার্মসটা কি এদের নাম। কে এর নাম কি বলো, কেটাকে কি বলা হয়? আর ধ্রুবক। এটাকে রেট কনস্ট্যান্ট বলা হয়। হার ধ্রুবক, ঠিক। হুম হুম হুম। রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে এটাকে কি বলা হয় বলো তো? হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি। মন দিয়ে ক্লাসটা করে দেখো শেষ পর্যন্ত, প্রচন্ড ইন্টারেস্টিং লাগবে। হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, এবার বলো যেটা আর, এটা কি বলতো, এটাকে কি বলা হয়? হ্যাঁ, এটা গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ভেরি গুড। আর এখানে টিটা কি বলো, না টেম্পারেচার ইন কেলভিন, মানে কেলভিনের যে টেম্পারেচার নেওয়া হয়, মানে এটা ভালো করে মাথায় রাখবেন, টেম্পারেচারটা কেলভিন আমাকে মানে যে সমস্ত অঙ্কগুলো নিউমেরিক্যালস গুলো করবো সেখানে কিন্তু এই টেম্পারেচারটাকে অবশ্যই কেলভিনে নিয়ে নিতে হবে। তাহলে লিখে নাও যে টেম্পারেচার ইন কেলভিন। আচ্ছা, এবার বলো যে ইটা তো জানি যে এক্সপোনেনশিয়াল একটা ব্যাপার, আর এটা কি বলতো, এটাকে কি বলা হয়? হ্যাঁ, এর অনেকগুলো নাম আছে। শুধুমাত্র আরহেনিয়াস ফ্যাক্টর বা আরহেনিয়াস কনস্ট্যান্ট, এটাকে আরহেনিয়াস ফ্যাক্টর বলা হয়। তো এর অনেকগুলো নাম আছে। এর একটা বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, বা এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটাকে বলা হয়। মানে এই যে এক্সপোনেনশিয়াল টার্মটা তার আগে আছে। বা এটাকে আরেকটা জিনিস বলা হয় যেটা হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আর প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। ৩ টে এটার নাম। তাহলে ৩ টে নামকেই লিখে নাও। হ্যাঁ? ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের ডেফিনিশন আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে? লিখে নাও। বলছি, একটু অপেক্ষা করো। তাহলে এটার নামগুলো লিখে নাও। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়। বা এর আরেকটা নাম হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর। আরহেনিয়াস ফ্যাক্টর। থার্ড, এটার আরেকটা নাম হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলা হয়। এবার এই যে আরহেনিয়াস, যেটা তোমার বলছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা আরহেনিয়াস ফ্যাক্টর বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এটার একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা একটু লিখে রেখে দাও। যেটা হচ্ছে যে ইট ইজ ডিফাইন অ্যাজ, ইট ইজ ইট ইজ ডিফাইন as number of
নাম্বার অফ পলিসেন, নাম্বার অফ পলিসেন occur per unit time per unit ভলিউম। মানে ব্যাপারটা দেখো কি না, আমরা তো জানি যে যখন একটা রিঅ্যাকশন ঘটে বা যখন একটা ধরো একটা কিছু রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট ফর্ম করে, তখন তো তারা নিশ্চয়ই একটা কলিশন বা একটা সংঘর্ষে লিপ্ত হয়, তারপর তো তারা প্রোডাক্ট উৎপন্ন করে। কলিশন থিওরি সেটাই বলছে। তো এখানে এই যে যেটা বলছি আমরা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এটার ডেফিনেশন হচ্ছে কি না, কতগুলো কলিশন হচ্ছে মানে একক আয়তনে একক সময়ে দুটো রিঅ্যাকট্যান্টের মধ্যে কতগুলো কলিশন হচ্ছে, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। বা পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর কি জন্য বলা যায় না, এক্সপোনেনশিয়াল টার্মসটা আগে আছে বলে। যেটা তোমার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে এটাই, যে এটাকে কি বলা হয় না, একক আয়তন বা ইউনিট ভলিউম এবং ইউনিট সময় বা একক সময়ে কতগুলো দুটো রিঅ্যাকট্যান্টের মধ্যে সংঘর্ষ হচ্ছে, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। বোঝা গেল? আচ্ছা, তাহলে একটা জিনিস কি দেখলাম যে রেট কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট হলেও টেম্পারেচারের সাথে সাথে কিন্তু এটা কনস্ট্যান্ট হয় না, টেম্পারেচারের উপরে এটা কিন্তু ভালোই ডিপেন্ড করে। যেটা আমরা কোন ইকুয়েশন থেকে বলতে পারি না, আরহেনিয়াসের ইকুয়েশন থেকে বলতে পারি, এবং এইখান থেকে কিন্তু ভালোই এমসিকিউ দেয়। আচ্ছা নেক্সট, তাহলে এটা মুছছি, এবার নেক্সট টপিকের দিকে যাচ্ছি। আচ্ছা এবার দেখো যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, দুটো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকো। বোর্ডটা দেখা যাচ্ছে? ঠিক আছে। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, দেখো আমরা রিঅ্যাকশনকে তো দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তো এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য দেখো আমরা এনার্জি ভার্সেস এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের একটা গ্রাফ আঁকবো। ধরো এটা হচ্ছে, এখানে ধরো এনার্জিকে লিখছি, আর এইদিকে কি লিখছি না, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। মানে রিঅ্যাকশনটা যত আগাচ্ছে, রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের এনার্জিটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলবো। তো ধরো এইখানে ধরো রিঅ্যাকট্যান্ট, আমরা অ্যাকচুয়ালি কলিশন থিওরির দিকে পড়তে যাচ্ছি, কলিশন থিওরি সেই জন্য আমরা এই জিনিসগুলো পড়ছি। ধরো এখানে ধরো একটা রিঅ্যাকট্যান্ট আছে, রিঅ্যাকট্যান্টটা ধরো প্রোডাক্টে কনভার্ট হবে। তো রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট তো মাঝখানে তাদেরকে তো নিশ্চয়ই একটা ট্রানজিশন স্টেট অবলম্বন করে এই প্রোডাক্টে নামতে হয়। মানে আমরা যখন কোনো একটা রিঅ্যাকশন পড়ি, রিঅ্যাকট্যান্ট গুলো তো ডাইরেক্টলি তো প্রোডাক্টে কনভার্ট হয় না, তার মাঝখানে অনেক স্টেপ থাকে। তো তার মধ্যবর্তী একটা দশাকে বলা হয় ট্রানজিশন স্টেট। তো এখানে একটা জিনিস দেখো যে রিঅ্যাকট্যান্টে দেখো এনার্জিটা যত রিঅ্যাকশনটা হচ্ছে, রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি, এবং রিঅ্যাকট্যান্ট গুলো যখন প্রোডাক্টে যখন কনভার্ট হচ্ছে, তখন প্রোডাক্টের কিন্তু এনার্জিটা কমে গেছে। তো সবসময় কি এরকম হয় যে আমি একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে যে রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্টের কি শক্তি বা এনার্জি সবসময় কম থাকে, না এরকম নাও হতে পারে? না, তার কোনো মানে নেই। যেমন ধরো আমি বলছি, ধরো a প্লাস b, এখান থেকে ধরো c প্লাস d উৎপন্ন হলো। এবার হচ্ছে ল অফ কনজারভেশন এনার্জি থেকে আমরা কি বলতে পারি, যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড নট বি ডেস্ট্রয়েড। মানে এনার্জিকে সৃষ্টি এবং ধ্বংস কোনোটাই করা যায় না। ধরো রিঅ্যাকট্যান্টের এনার্জিটা বেশি আছে, এখানে কি দেখতে পাচ্ছি যে রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি, এই যে রিঅ্যাকট্যান্ট গুলো এদের এনার্জি বেশি। এবার এরাই তো প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই যে প্রোডাক্ট গুলো, এদের যদি এনার্জি ধরো যদি কম হয়, এখানে দেখতে পাচ্ছি যে এই যে এনার্জি এক্সেস এদিকে বাড়ছে, রিঅ্যাকট্যান্ট গুলোর এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম। তাহলে এই যে রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম, তাহলে এনার্জিটা গেল কোথায়? তাহলে নিশ্চয়ই যখন এই রিঅ্যাকট্যান্ট গুলো যখন প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, এখানে নিশ্চয়ই এনার্জিটা বের হয়ে যাচ্ছে। আর এনার্জি বের হয়ে গেলে সেটা নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, নেগেটিভ লেখা হয় কেমিস্ট্রিতে।
যে যদি এনার্জিটা বের হয়ে যায় সেটাকে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য রিঅ্যাকট্যান্টের তুলনায় প্রোডাক্টের এনার্জিটা কম হয়। এটা মাথায় রাখবে। সবসময় যে রিঅ্যাকট্যান্টের এনার্জি বেশি প্রোডাক্টের কম এমনটা নয়। এটা এটা কেবলমাত্র এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা হয়। এবার দেখো যে এখানে এটা কি? ধরো এইখানটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এটা ট্রানজিশন স্টেট। ধরো এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশন ধরো জন্য ধরো এটা। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এখান থেকে ট্রানজিশন স্টেট থেকে এদিকে ব্যাক করছে। এটাকে বলা হচ্ছে ই ব্যাকওয়ার্ড। আর এদের যে মাঝের যে গ্যাপটা ধরো এইখানটা আর এইখানটার মাঝের যে গ্যাপটা এই পরিমাণে এনার্জিটাই কিন্তু বের হয়ে যাচ্ছে। এটাই বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটা এই যে গ্রাফটা মানে এনার্জি প্রোফাইল যে ডায়াগ্রামটা আঁকছি এটা মানে কি জাতীয় বিক্রিয়ার জন্য? এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন এর জন্য। দিস ইজ ফর এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন এর ক্ষেত্রে কি হয়? না প্রোডাক্টের এনার্জিটা কম থাকে। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন এর জন্য কি হবে বলো তো? না এরকম ব্যাপারটা ঘটবে। হ্যাঁ, হ্যাঁ। এইখানে একইভাবে এনার্জি আর এদিকে কি বলো? এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। তো এখানে কি হবে? এখানে রিঅ্যাকট্যান্টের এনার্জিটা কম থাকবে। ধরো রিঅ্যাকট্যান্টের এনার্জিটা কম আর প্রোডাক্টের বেশি। এবার রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হতে গেলে নিশ্চয়ই সরাসরি রিঅ্যাকট্যান্ট গুলো প্রোডাক্টে কনভার্ট হয় না। তার মাঝখানে অনেক স্টেপ থাকে। তো ধরো এই রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যখন যাচ্ছে তখন এরকম ধরো একটা ট্রানজিশন স্টেট অবলম্বন করে যাচ্ছে। তো এইখানে দেখো এই যে রিঅ্যাকট্যান্টের ধরো এনার্জিটা এই যে এখান থেকে ফরওয়ার্ড রিঅ্যাকশন এটা এটাকে বলছি ইএফ আর এটাকে বলছি ইবি। এবার দেখো এই যে রিঅ্যাকট্যান্ট ধরো এখানে বলছি যে এ প্লাস বি এখান থেকে সি প্লাস ডি উৎপন্ন হলো। তো রিঅ্যাকট্যান্ট গুলোর এনার্জি তো কম, তাহলে এদের এনার্জি বেশি। রিঅ্যাকট্যান্ট গুলোর এনার্জি কম, এদের এনার্জি বেশি। তাহলে এই এনার্জিটা ও পাবে কোত্থেকে? না তখন নিশ্চয়ই পরিবেশ থেকে এনার্জি শোষণ করবে। তাহলে ডেল্টা ই সমান হচ্ছে পজিটিভ। এরকম ব্যাপারটা হয়। বুঝতে পারলে? এরকম হচ্ছে ব্যাপারটা হয়। এবার একটা কোয়েশ্চেন বলছি, এটা সলভ করার চেষ্টা করো। আমি লিখে দিচ্ছি কোয়েশ্চেনটা। আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর শেষের দিকে চলে এসেছি এটা। দেখো, কোয়েশ্চেনটা লিখছি লিখবে যে অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য এক্সোথার্মিক রিঅ্যাকশন দিয়ে রিঅ্যাকশনটা ধরো এ থেকে বি is 40 কিলোজুল পার মোল। The heat of reaction is 15 kilojoule mole inverse. Then what is the activation energy for the backward reaction? এটা সলভ করে চেষ্টা করো তো। এটা সলভ করে চেষ্টা করো একটু। উত্তরটা বলবো? দেখে নাও, দেখে নাও, ভালো করে দেখে নাও। যে এখানে কি বলেছে যে the activation energy of the exothermic reaction A to B। মানে দেখো এক্সোথার্মিক রিঅ্যাকশন মানেই কি? এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কি বলো? হিটটা বের হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জিটা কম হবে। সেই জন্যই তো কি বললাম যে রিঅ্যাকট্যান্ট থেকে ধরো প্রোডাক্টের দিকে যাচ্ছে। তাহলে প্রোডাক্ট যদি এনার্জিটা যদি ধরো এখানে আমি এখানে রিঅ্যাকশনটা বলেছি A থেকে B। ধরো এইটার রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। এবার ল অফ কনজারভেশন এনার্জি থেকে আমরা কি বলতে পারি? যে ধরো এটা তো B তে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু A এর এনার্জি থেকে B এর এনার্জিটা কম।
তাহলে এনার্জিটা যাবে কোথায়? না এনার্জিটা বের হয়ে যাবে। সেজন্য ডেল্টা এইচ টা নেগেটিভ। তাহলে একটা জিনিস লিখে রাখো বা শুনে নাও, যেটা হচ্ছে যেহেতু বলেছে যে ইট ইস এ এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে যেহেতু এক্সোথার্মিক রিঅ্যাকশন বলেছে, সেইজন্য কি এই যে কি বলছে দেখো হিট অফ দ্য রিঅ্যাকশন। হিট দেখো এইটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন এর জন্য, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর জন্য। আর এদের মধ্যে যেটা পার্থক্য সেই এনার্জিটাই কিন্তু বের হয়ে যায়। মানে হিট অফ দ্য রিঅ্যাকশন কি? দেখো ডেল্টা এইচ, এটা তো বলেছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন যেহেতু বলেছে তাহলে হিট অফ দ্য রিঅ্যাকশন ডেল্টা এইচ এটা সমান কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। কারণ এটা এক্সোথার্মিক বলেছে। এনার্জিটা বের হয়ে যাবে। আর কি বলেছে দেখো তো? বলছে দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য এক্সোথার্মিক রিঅ্যাকশন A to B, মানে এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কি বলছে না EF। EF টা কত বলেছে বলো? না EF টা বলেছে দেখো 40। EF টা 40 বলেছে। এবার এই যে ডেল্টা এইচ এটা সমান কি হবে বলো? না E ফরওয়ার্ড মাইনাস E ব্যাকওয়ার্ড। তাহলে ডেল্টা এইচ এর মানটা কত? বা এখান থেকে ইবি মানে এটাই তো বলেছে যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর জন্য যে অ্যাক্টিভেশন এনার্জিটা কত, মানে ইবি টা সেটাই চেয়েছে। তাহলে ইবি সমান কি হবে? না ইবি সমান হবে আহ, এদিকে এটা নিচে ভ্যালুটা বসিয়ে দাও ডাইরেক্টলি। ইবি সমান হচ্ছে 40 প্লাস 50 সমান হচ্ছে 55 কিলো জুল মাইনাস ওয়ান। দেখো এটা বুঝতে পারলে কিনা? কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখো একটু। এই জাতীয় কোশ্চেন আসবে কিন্তু, এগুলো দিয়ে দেয় মাঝে মধ্যে। হ্যাঁ, ডেল্টা এইচ সবসময় অলওয়েজ কি হয় না ই ফরওয়ার্ড মাইনাস ই ব্যাকওয়ার্ড। বুঝতে পারছো? ই ফরওয়ার্ড মাইনাস ই ব্যাকওয়ার্ড। এবার কি বলেছে? দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য এক্সোথার্মিক রিঅ্যাকশন, মানে অবশ্যই এখানে কি বলেছে না অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য এক্সোথার্মিক রিঅ্যাকশন এ টু বি, মানে এ টু বি যেটা হচ্ছে তার মানে অবশ্যই এটা ইএফ টাকে বলেছে। ইএফ টা হচ্ছে 40। এবার হিট অফ দ্য রিঅ্যাকশন মানে কি না ই ফরওয়ার্ড এবং ই ব্যাকওয়ার্ডের মাঝে যে গ্যাপটা ডেল্টা এইচ। এবার যেহেতু এটা এক্সোথার্মিক বলেছে তাই এখানে ডেল্টা এইচ এর মানটা কি হবে বলো? মানে হিট অফ দ্য রিঅ্যাকশনটা অবশ্যই নেগেটিভ হবে। আর দিয়ে এখান থেকে আমরা কিন্তু ই ব্যাকওয়ার্ডটা বের করে নিয়েছি। এই ফর্মুলাটা ভালো করে মাথায় রাখবে যে ডেল্টা এইচ সমান হচ্ছে ই ফরওয়ার্ড মাইনাস ই ব্যাকওয়ার্ড। এটা এক্সোথার্মিক এন্ডোথার্মিক দুটোর জন্যই হয় এই ফর্মুলাটাই। আর যখন দেখবে যে এক্সোথার্মিক রিঅ্যাকশন তখন ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ বসাবে। আর যদি দেখো যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন সেক্ষেত্রে এটা পজিটিভ বসিয়ে দিবে ডেল্টা এইচ এর মানটা। এইটুকু শুধু এটা মানে এই জাতীয় কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য শুধুমাত্র এটুকু মাথায় রাখতে হবে যে এই ফর্মুলাটা ডেল্টা এইচ সমান হচ্ছে ই ফরওয়ার্ড মাইনাস ই ব্যাকওয়ার্ড। আর একটু আগে আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে দেখালাম যে এক্সোথার্মিকের ক্ষেত্রে কি মানে কার এনার্জি বেশি থাকে রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্টের, আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে কার এনার্জি বেশি থাকে রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্টের। আর যদি এক্সোথার্মিক বলে এটাকে তোমার নেগেটিভ বসাবে, এন্ডোথার্মিক বলে এটাকে পজিটিভ বসাবে। দেখো এটুকুই। এবার নেক্সট টপিকে দিয়ে মুভ করছি। নেক্সট, হ্যাঁ, ধরো আরএনএস এর ইকুয়েশন দেয়, এগুলোকে আরো এভাবে দেখো কোশ্চেন দেয়, তার আগে একটু থিওরি পড়ে রাখো। ধরো এটা লিখছে আরহেনিয়াস ইকুয়েশন, আরহেনিয়াস ইকুয়েশন এট T1 টেম্পারেচার। আচ্ছা আরএনএস ইকুয়েশন কে মানে ওই যে ইকুয়েশনটা লিখেছিলাম ওটাকে যদি টেম্পারেচারটাকে যদি ধরো T1 বলে দেয়, তাহলে তখন তার জন্য ইকুয়েশনটা কি লিখবো বলতো? রেট কনস্ট্যান্টের মানটা কি লিখবো? যে সেটাকে আমি ধরো আমি এরকম ধরে নিচ্ছি যে T1 টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্ট সেটাকে আমি K1 ধরছি। তাহলে K1 সমান কি হবে বলো? K1 সমান হচ্ছে K ইনটু ই টু দ্য পাওয়ার মাইনাস EA বাই আর T1। এরকম লিখে যাবে না যাবে না বলো? একইভাবে ধরো এরকম লিখছি যে আরহেনিয়াস ইকুয়েশন এট T2 টেম্পারেচার। তাহলে এটা কি হবে? একইভাবে ধরো T2 টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্ট সেটাকে আমি K2 বলছি, এটা কি হবে বলো? না A ইনটু ই টু দ্য পাওয়ার মাইনাস
ইএ বাই আর টি টু। দেখো এটা লিখে যাবে কিনা বলো। এবার এখানে ধরো যদি এই দুটোকে এখানে আমি ধরো এখানে আমি মানে ln যদি নিই তাহলে কি হবে না ln k1 সমান ln a মাইনাস ইএ বাই আর টি ওয়ান। দেখো এটা আসবে যদি ln নিই, একইভাবে এইদিকে যদি ln নিই তাহলে কি হবে বলো, যে ln k2 সমান হচ্ছে ln a মাইনাস ইএ বাই আর টি টু। দেখো এটা এটা আসবে, এটাকে যদি ln করি, এবার ধরো এটাকে আমি ১ নম্বর ইকুয়েশন বলছি আর এটাকে ২ নম্বর ইকুয়েশন বলছি। এবার এক কাজ করো যে ২ নম্বর ইকুয়েশন থেকে ১ নম্বর ইকুয়েশন বিয়োগ করো। মানে T2 টেম্পারেচারের যে রেট কনস্ট্যান্ট যেটা পেলাম, মানে এটাকে ln করে যেটা পেলাম, তো এখানে এই ২ থেকে ১ নম্বরকে আমি বিয়োগ করছি। 2 মাইনাস 1। তাহলে এটা করলে কি হবে দেখো, যে ln k2 মাইনাস ln k1 সমান কি হবে? দেখো যখন বিয়োগ করবো এটা কেটে যাবে। দিয়ে এটা কি দাঁড়াবে দেখো, যে ইএ বাই আর 1/t1 মাইনাস 1/t2। দেখো এটা আসবে। এবার এই যে ln এর ধরো সাবট্রাকশন বা বিয়োগ আছে, তাহলে এটা কি হবে না ln k2/k1 হবে না, সমান ইএ বাই আর 1/t1 মাইনাস 1/t2। দেখো এটাই আসবে। এবার ln কে যদি লগ করতে হয় তাহলে কি করতে হবে বলো, ln কে লগ করছি, k2 হ্যাঁ, তাহলে ইএ বাই 2.303 আর 1/t1 মাইনাস 1/t2। দেখো এটা আসবে। দেখো এটা, এই ইকুয়েশনটাকে খুব ভালো করে মার্ক করে রাখো। এটা দিয়ে দেখো আমরা এমসিকিউ করব। ভালো করে মার্ক করে রাখো এটা। লাস্টের যে ইকুয়েশনটা পেলাম ওটা ভালো করে মার্ক করে রাখো। তো দেখে নাও এটা কি বলেছে। এরপর এই কোয়েশ্চেনটা করো একটু। দ্য রেট কনস্ট্যান্ট ফর এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ 60 সেকেন্ড ইনভার্স। হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিডিউস দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য reagent to its 1/16th ভ্যালু। এটা নিজেরা প্রথম ভালো করে ট্রাই করো, তারপর আমি এটাকে সলভ করে দিচ্ছি। ট্রাই করে একটু টাইম নাও। আনসার এসছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এইটা এখন পর্যন্ত যেই থিওরিটা পড়িয়েছিলাম, ওই থিওরি ওরিয়েন্টেড প্রবলেমস নয়। কিন্তু আগের দিনে ওই যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এর যে ডিটেইলসটা আমরা পড়েছিলাম, তো সেখানে দেখো আমরা বের করতে শিখেছিলাম যেটা, যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এর রেট কনস্ট্যান্ট K, এটা সমান কি? বা এটা যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা কিন্তু আমরা এখানটা দেখে দেখে বলতে পারবো যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এর যে রেট কনস্ট্যান্ট এর যে ইউনিটটা সেটা অবশ্যই সেকেন্ড ইনভার্স হবে, টাইম ইনভার্স হবে। যাই যাই হোক, তাহলে K সমান কি না 2.303 বাই T log A0 বাই AT, মানে এট টাইম T তে যে কনসেন্ট্রেশনটা হচ্ছে। এবার দেখো আমি ভ্যালুগুলো বসাচ্ছি, যে 2.303 বাই T, T টাই তো বের হ্যাঁ, কত টাইম লাগবে সেটাই বের করতে বলেছে। আচ্ছা দেখো T টা যদি এইখানে নিয়ে আসি আর K টা যদি এইখানে দিই, একই ব্যাপার, তাই না? T টা ধরো এইখানে নিয়ে যাচ্ছি আর K টা দেখবে যে T টা এখানে নিয়ে আসলে K টা একই ব্যাপার থাকছে। তো এটাকে 60 বসিয়ে দিচ্ছি একদম রেট কনস্ট্যান্ট এর জায়গাটায়। লগ A0 এর মানটা কত বলো? A0 এর মানটা কত ধরবে? A0 ই ধরে রাখো। আর এট টাইম T মানে কিছুক্ষণ পর কনসেন্ট্রেশনটা কত হচ্ছে বলো? না A0 এর 1/16 মানে A0 বাই 16। এবার এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো এটা আসছে যে 2.303 বাই 60 লগ 14 আসছে। দেখো লগ 14, এই জিরো জিরো কেটে যায়, এটা আসছে। তো এটা সমান কি আসছে না 2.303 বাই 60 লগ 2 টু দ্য পাওয়ার 4। তাহলে এটা সমান কি হচ্ছে
না, যদি এটা এটা তো চলে আসে লগের নিয়ম তোমরা জানো, তাহলে 2.303 ইনটু, হ্যাঁ, এখন log 2 এর মানটা মাথায় রাখবে। log 2 এর ভ্যালুটা মুখস্থ করে দেবে 0.3010। তাহলে কি আসে দেখো যে 2.303/4 ইনটু log 2 এর মানটা বসিয়ে দাও 0.3010/60। এবার তোমরা কাটাকুটি করে দেখবে যে এটার ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে 0.0476 সেকেন্ড। এইটা আনসার। তাহলে এটা কি করলাম না, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যেটা আমরা রেট কনস্ট্যান্ট বের করেছিলাম তার একটা অ্যাপ্লিকেশন করলাম। আমি আজকে এমসিকিউ গুলো সব টিজমিন্টে আপলোড করে দেবো, এমসিকিউ সঙ্গে তার আনসার। মোটামুটি 50টার মতো এমসিকিউ আছে এবং তার আনসার সমস্তটা আমি আপলোড করে দেবো আজকে, দেখে নিও ওগুলো, সলিউশন সমেত আপলোড করা থাকছে। নেক্সট এটা বুঝলাম তাহলে। এবার দেখো, এবার আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্টের দিকে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি সেটাকে দেখব। টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আচ্ছা টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি এটা সম্পর্কে কিছু বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ। আমরা দেখলাম যে রেট কনস্ট্যান্ট কিন্তু সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কনস্ট্যান্ট হলেও সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে কোন একটা রেট কনস্ট্যান্ট ধরো, রেট কনস্ট্যান্ট এট ধরো টি টেম্পারেচার। টি টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্ট আর তার থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্ট, এদের যে রেশিওটা সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। মানে এই যে এই টোটালটা এইটা কি বলে? এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। টি টেম্পারেচারের যেই রেট কনস্ট্যান্ট এবং T+10 ডিগ্রি সেন্টিগ্রেডের যে রেট কনস্ট্যান্ট তাদের যে রেশিওটা সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এবার একটা জিনিস মাথায় রাখবে যে, যেকোনো রিঅ্যাকশন এর জন্য মানে বেশিরভাগ রিঅ্যাকশন এর জন্য ফর মোস্ট অফ দ্যা রিঅ্যাকশন, লিখে নাও ফর মোস্ট অফ দ্যা রিঅ্যাকশন, এই যে তোমার টেম্পারেচার কোএফিসিয়েন্ট এর যে মানটা এটা তোমার 2 বা 3 এর থেকে বেশি কিন্তু হয় না। এটা মাথায় রাখবে। অর্থাৎ প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কে এর মানটা কিন্তু মানে আইদার দ্বিগুণ বা 3 গুণ এটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে ব্যাপার। এবার এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট রিলেটেড একটা দুটো প্রবলেমস করতে পারো বা ধরো আগে যে ইকুয়েশনটা পড়লে ওই যে log k2/k1 সমান হচ্ছে EA/2.303 আর 1/T1 - 1/T2, আ এই এই ফর্মুলাটা রিলেটেড একটা প্রবলেমস করো। আমি প্রবলেমসটা লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে। তোমরা ট্রাই করে উত্তরটা বের করবে। কোয়েশ্চেনটা দেখো যে হোয়াট ইস দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর এ রিঅ্যাকশন if its rate doubles when the temperature is raised from 20 degree centigrade to 35 degree centigrade? এটা করো। আর কি বললাম যে ১ম থেকে শেষ পর্যন্ত যে থিওরি গুলো করানো হয়েছে সেই থিওরির মধ্য থেকে যে ফর্মুলা গুলো হয়েছে সেই ফর্মুলা গুলোকে একটা খাতার মধ্যে রাখবে, সেগুলোকে মেমোরাইজ করবে। তারপর কি করবে না, যে এমসিকিউ গুলো আজকে আমি পাঠালাম, টিচিংটা আপলোড করলাম, সেগুলোকে না উত্তরটা না দেখে সলভ করবে। উত্তরটাও প্রোভাইড করা আছে, তাহলেই প্র্যাকটিস হয়ে যাবে। একটা চ্যাপ্টার রেডি হয়ে যাবে। চেষ্টা করো নিজেরা। দেখো এখানে এই অঙ্কটার অ্যাপ্রোচটা হচ্ছে এইভাবে, ফার্স্ট হচ্ছে অঙ্ক করতে গেলে যেগুলো দেয়া আছে সেগুলোকে ফার্স্ট একটু মাথায় মানে দেখে নেবে যে অ্যাক্টিভেশন এনার্জি বের করতে বলেছে। হোয়াট ইস দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিঅ্যাকশন? তার মানে এখানে দেখো যে EA এটা বের করতে বলেছে। আর কি দেয়া আছে? বলছে দেখো টেম্পারেচারটা যখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করা হচ্ছে, তখন কি বলছে না, তখন রেটটা ডবল হচ্ছে। তো একটা জিনিস মাথায় রাখবে, ধরো ওই রেট লটা থেকে আমরা রেট লটা আমরা কিভাবে লিখতেছিলাম যে রেট সমান হচ্ছে K ইনটু কনসেন্ট্রেশন অফ এটা রিঅ্যাকট্যান্ট। এবার এর মাথায় কত বসবে সেটা তার অর্ডারের উপর ডিপেন্ড করছে। যাই হোক, তাহলে রেটের সাথে রেট কনস্ট্যান্ট এর সম্পর্কটা কি? দেখো সমানুপাত সম্পর্ক। এই সমানের এইদিকে লবে আছে, এটাও লবে আছে। তার মানে এটা অবশ্যই একটা সমানুপাত সম্পর্ককে দেখাচ্ছে। তো যাই হোক, তো এখানে T1 টা কত বলো? না T1 টা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে কেলভিনে করে নাও।
না 20 প্লাস 273 টেম্পারেচারকে কেলভিনে না করলেই ভুল হয়ে যাবে। আর আমি তখনই বলেছিলাম যে টেম্পারেচারটা অবশ্যই কেলভিনে নেবে। যাই হোক তাহলে 20 সাথে 273 যোগ করলে কত হচ্ছে বলো না? 293 এত কে? আর T2 টা কত হবে বলো? না এটা 35 হয়েছে। 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T2 টা হচ্ছে 35 প্লাস 273। তাহলে 35 প্লাস 273 করলে কত হচ্ছে বলো? 308 না? 308 কে হচ্ছে। এবার এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন হচ্ছে এই অঙ্কটা। কারণ দেখো যে অ্যাক্টিভেশন এনার্জি, রেট বা রেট কনস্ট্যান্ট রিলেটেড সমস্ত কিছু ব্যাপারগুলো দেয়া আছে। যে এখানে বলেছে যে রেটটা ডবল হচ্ছে। আর রেট ডবল হচ্ছে মানে কিন্তু রেট কনস্ট্যান্টটাও ডবল হয়ে যাবে। রেট কনস্ট্যান্টের অনুপাতটাও 2 হবে। ডবল মানে 2 টাইমস হয়ে যাচ্ছে। তাই না? আর এইখানে দেখতে পাচ্ছি যে রেট প্রপোর্শনাল টু রেট কনস্ট্যান্ট। এখানে হলো 1 এই যে কি লিখলাম? এই যে রেট প্রপোর্শনাল টু রেট কনস্ট্যান্ট। এবার ভ্যালুগুলো পুট করে দাও। যে log K2 বাই K1 এই যে T1 টেম্পারেচারে ধরো যে রেট কনস্ট্যান্ট সেটাকে আমি K1 বলছি আর T2 টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্ট সেটাকে আমি K2 বলছি। তো এইখান থেকেই দেখো তাহলে K2 বাই K1 টা কি হয়ে যাবে বলো? কি বলেছে? রেটটা ডবল হয়ে যাচ্ছে। T1 থেকে যখনই T2 টেম্পারেচারে যাওয়া হচ্ছে তখন রেটটা ডবল হচ্ছে। তাহলে রেটটা ডবল হচ্ছে মানে রেট কনস্ট্যান্টটাও ডবল হয়ে যাবে। অতএব এইখানে log K2 বাই K1 এর পরিবর্তে আমি log 2 কিন্তু বসিয়ে দিতেই পারি। কিছু ভুল নাই এটা। তাহলে এটা সমান কি? না EA বাই 2.303 আর এর মানটা দেখো এখানে তো এসআই বসিয়ে দিয়েছে যে 8.314 আর 1/T1 হচ্ছে 293 মাইনাস 1/T2 308। এবার এটা ক্যালকুলেশন করবে তোমরা ঘরে বসে বসে। আর log 2 এর মানটা তো বলেই দেওয়া হয়েছিল আগে। কি ছিল বলো? 0 পয়েন্ট কি ছিল? 0.3010 ছিল তাই না? তাহলে log 2 এর মানটা ওই 0.3010 ওইটা বসাবে। আর এইখানে দেখবে যে E1 এর মানটা আমি উত্তরটা বলে রাখছি তোমরা উত্তরটা এটা হচ্ছে কিনা মিলিয়ে নেবে। যে উত্তরটা হচ্ছে 34.7 কিলোজুল পার মোল। এটা ঠিক আছে? এটা করবে। আচ্ছা একটা জিনিস বলো তো যখন আমরা ওই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আঁকলাম, এটা একটা কোয়েশ্চেন পড়েছে দেখলাম। আ নিটে নিটে কোনো একটা সালে পড়েছিল এই কোয়েশ্চেনটা। আমি দেখাচ্ছি কোয়েশ্চেনটা। মুছলাম এটা। ওই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা দেখো যে ওটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কতটা ইম্পোর্টেন্ট। তো দেখো এরকম পড়েছিলাম যে এনার্জি আর এদিকে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এদিকে ছিল এনার্জি আর এদিকে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এসএসসিতে এই ধরনের কোয়েশ্চেন গুলোই হয়। তো যেটা আমি একটা প্রশ্ন করলাম যে রিঅ্যাকটেন্টের থেকে প্রোডাক্টের এনার্জি কি সবসময় কম হবে? উত্তরে বলা হলো যে না, যেগুলো যখন এক্সোথার্মিক রিঅ্যাকশন, সেই এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রেই কেবলমাত্র এটা হয়। এটাকে বলে ট্রানজিশন স্টেট, উপরে এই যে অবস্থাটাকে ট্রানজিশন স্টেট বলা হয়। এটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য। আর এন্ডোথার্মিকের জন্য কি হয় বলো? এই যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এরকম ছিল। এদিকে ছিল এক্স হ্যাঁ, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এক্ষেত্রে প্রোডাক্টটা উপর হয়, তাই না? এরকম হয়। এটা ট্রানজিশন স্টেট ছিল। এবার এটাকে কি বলা হয় বলো? না এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড, এনার্জি ফরওয়ার্ড রিঅ্যাকশন। এটা ব্যাকওয়ার্ড বলা হয় এটাকে। আর এদের মধ্যে এই যে ডিফারেন্সটা এটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ। একইভাবে এই যে প্রথম থেকে এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড, এক্স এটাকে বলা হচ্ছে ইবি, ইবি। আর এদের মাঝে এই যে গ্যাপটা, যে এখান থেকে এটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ। এবার এই ডেল্টা এইচটা এখানে কি বলো? এই ডেল্টা এইচটা এখানে নেগেটিভ। আর এইখানে ডেল্টা এইচটা কি বলো? না এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা ডেল্টা এইচটা নেগেটিভ পজিটিভ কি করে হচ্ছে এটা কি দেখানোর দরকার আছে? বুঝতে পারছো তো? তাহলে ঠিক আছে। তো যাই হোক, এইটা সবসময় মাথায় রাখবে। এরপর ধরো এরকম একটা কোয়েশ্চেন বলেছে। এটা আমি একটু দেখিয়ে দিলাম আমি। এইটা রিলেটেড কোয়েশ্চেনটা সেজন্য এটা দেখিয়ে পরে আমি কোয়েশ্চেনটা লিখছি। বুঝলাম এটা। বলছে a reaction
a reaction having equal energies of activation for forward and reverse reaction। তাহলে এদের জন্য কোনটা রাইট হবে? কোনটা রাইট হবে? ধরো ১ নম্বর অপশনে দেওয়া হচ্ছে যে ডেল্টা E সমান হচ্ছে ডেল্টা S সমান হচ্ছে 0, আর B হচ্ছে ডেল্টা G ইকুয়ালস টু 0, C হচ্ছে ডেল্টা S ইকুয়ালস টু 0, আর D হচ্ছে ডেল্টা H সমান 0। তাহলে কোনটা ঠিক হবে বলো? দেখো ভাবো। ডেল্টা H টা কি ভালো করে দেখো, যে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড তোমার সরি এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক এগুলোর ক্ষেত্রে হয় রিঅ্যাক্ট্যান্টের এনার্জি বেশি ছিল বা প্রোডাক্টের এনার্জি বেশি ছিল। তো এইখানে ব্যাপারটা কি বলছে, দেখো কি বলছে না, এ রিঅ্যাকশন হ্যাভিং ইকুয়াল এনার্জিস অফ অ্যাক্টিভেশন ফর ফরওয়ার্ড এন্ড রিভার্স রিঅ্যাকশন। ফরওয়ার্ড এবং রিভার্স রিঅ্যাকশনের জন্য বলছে যে অ্যাক্টিভেশন এনার্জি গুলো সেম। এটা ধরো ট্রানজিশন স্টেট, তাহলে এটা রিঅ্যাকট্যান্ট, এটা প্রোডাক্ট। এবার এটা ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেট থেকে এই যে ই ফরওয়ার্ড এটা যেটা, আর ই ব্যাকওয়ার্ড এটা তো সেটা। এটাই বলেছে যে অ্যাক্টিভেশন এনার্জি ফর ফরওয়ার্ড এন্ড রিভার্স রিঅ্যাকশন আর সেম। তাহলে এই দুজনের এনার্জির তো কোনো পার্থক্য নেই। তার মানে ডেল্টা এইচ ইকুয়ালস টু 0 হবে। প্লাস মাইনাস কোনটাই হবে না। বুঝতে পারলে এটা? হ্যাঁ, 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 ঠিক আছে। আর এখানে কিছু নেই, এবার কোয়ালিশন থিওরিটা আছে। কোয়ালিশন থিওরিটা অনেকগুলোই পয়েন্ট আছে আমাদের এইচএস এর বই রিলেটেড, কিন্তু আমাদের জাস্ট ওর কনসেপ্টটা একটু জানলেই হবে। ওটা থেকে কোয়েশ্চেন বিশেষ কিছু আসে না, তবু আমি বলে ফেলছি একটু। কোয়ালিশন থিওরি কি বলছে না, যখন কোনো রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট ফর্ম করে, যেমন ধরো এখানে এ এ প্লাস এ প্লাস বি এইগুলো রিঅ্যাকট্যান্ট আছে, এগুলো যখন ধরো প্রোডাক্ট ফর্ম করবে, তো একটা পাত্রের মধ্যে ধরো এ আর বি মলিকিউল আছে, এ টু বি টু মলিকিউল আছে। তো তাদেরকে যদি প্রোডাক্টে রূপান্তরিত হতে হয়, তাহলে দুটো জিনিস তাদেরকে, মানে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে কোয়ালিশন উইথ প্রপার ওরিয়েন্টেশন। এটাকে আমি বলছি যে কোয়ালিশন উইথ প্রপার ওরিয়েন্টেশন, মানে কোয়ালিশনটাকে একটা প্রপার ওরিয়েন্টেশনে হতে হবে। যেমন ধরো আমি দুটো উম মানে দুটো ব্যাপারকে বলছি, ধরো এ আর এ, ধরো এই দুটো মলিকিউল আছে, ধরো এ, এটা একটা এটাকে এইভাবে লিখি, ধরো এ একটা মলিকিউল, আর ধরো এখানে বি একটা মলিকিউল, এটা রিঅ্যাকট্যান্ট ধরো। এবার এই রিঅ্যাকট্যান্ট গুলোকে যদি ধরো প্রোডাক্ট হতে হয়, ধরো 2AB এটা ফর্ম করবে, তাহলে তার জন্য দেখো এদেরকে ল্যাটারালি ওভারল্যাপ হতে হচ্ছে। তাহলে দেখো এই সংঘর্ষটা একটা বেশি জায়গা জুড়ে হবে না, হবে না বলো? পাশাপাশি আসছে, পাশাপাশি এরা কলিশন করছে। তাহলে এটা কিন্তু বেশি প্রোডাক্ট ফর্ম করবে, মানে ওরিয়েন্টেশনটা ঠিক আছে। ধরো ২ নম্বর আমি একটা দেখাচ্ছি। ধরো এইভাবে যদি এরা কলিশন করে, দেখো এই যে কলিশনটা, এটা কিন্তু ভালো প্রোডাক্ট দিতে পারবে না। কেন বলো তো? ধরো এ, মানে এরা খুব কম জোন জুড়ে বা এদের ওরিয়েন্টেশনটা ঠিকঠাক হচ্ছে না। কম জায়গা জুড়ে সংঘর্ষটা হচ্ছে। ঠিক আছে? এভাবে যদি ধরো এরা এসে যদি সংঘর্ষ করে, তাহলে কিন্তু এরা প্রোডাক্ট ফর্ম করতে পারবে না। এটাই বলছে কোয়ালিশন থিওরি, যে যদি যে সব কোয়ালিশন, যে যখন রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট ফর্ম হয়, অবশ্যই কোয়ালিশন হতে হয়। সেটাই কোয়ালিশন থিওরি বলছে। আর কোন কোয়ালিশনটা প্রোডাক্ট দেবে? না, যে কোয়ালিশনের
ওরিয়েন্টেশনটা মানে প্রপার যে কোয়ালিশনটা একটা প্রপার ওরিয়েন্টেশন এ হবে, সেটা কিন্তু ভালো প্রোডাক্ট দেবে। যেমন ধরো এখানে ১ নম্বর যেটা আছে, এটা কিন্তু ভালো প্রোডাক্ট দেবে। আর ২ নম্বর হচ্ছে তাদেরকে অ্যাক্টিভেশন এনার্জি অ্যাচিভ করতে হবে। অ্যাক্টিভেশন এনার্জি কি বলতো? যে আমি এটাকে দেখাচ্ছি একটা ডায়াগ্রাম দিয়ে। এখানে দেখালে দেখা যাবে, ধরো এখানে অ্যাক্টিভেশন এনার্জি ২ নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো ধরো এখানে A থেকে ধরো B প্রোডাক্ট হবে। A রিঅ্যাক্ট্যান্ট থেকে B প্রোডাক্ট হবে। তাহলে অবশ্যই তারা ধরো সংঘর্ষটা বা কোয়ালিশনটা সেটা ধরো ঠিকঠাকভাবে হলো। মানে একটা প্রপার ওরিয়েন্টেশন এ হলো। সংঘর্ষ বা কোয়ালিশনটা অবশ্যই একটা প্রপার ওরিয়েন্টেশন পেলো। প্রপার ওরিয়েন্টেশন তাদের সংঘর্ষটা হলো। এবার প্রপার ওরিয়েন্টেশন পাওয়ার পরেও ধরো এখান থেকে ধরো A থেকে B তে ধরো যাচ্ছে। মানে A রিঅ্যাক্ট্যান্ট থেকে B প্রোডাক্ট এ যাবে। তার জন্য তো এই যে এই পরিমাণ, এই যে A যেখানে আছে সেখান থেকে তো তাকে এই পরিমাণ এনার্জিটা সেটা তো অ্যাচিভ করতে হবে। এই এনার্জিটা যে সমস্ত কলিশন এই যে এই পরিমাণ এনার্জিটা মানে এই এনার্জিটাকে বলা হচ্ছে ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জি। যে সমস্ত কলিশন এই অ্যাক্টিভেশন এনার্জিটা দিতে পারবে তারাই একমাত্র প্রোডাক্টে রূপান্তরিত হবে। এটাই কলিশন থিওরির মূল কথা। যে রিঅ্যাকট্যান্ট গুলো যখন প্রোডাক্টে রূপান্তরিত হয়, তখন অবশ্যই তাদের একটা প্রপার ওরিয়েন্টেশন একটা সংঘর্ষ হয় বা কলিশন হয়। আর ২ নম্বর হচ্ছে সব প্রপার ওরিয়েন্টেশন এর কলিশনই প্রোডাক্ট দিতে পারে না। যে সমস্ত কলিশন গুলো অ্যাক্টিভেশন এনার্জিটা অ্যাচিভ করতে পারে বা অর্জন করতে পারে, তারাই একমাত্র রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট এর দিকে যায়। এটা হচ্ছে কলিশন থিওরির মূল কথা। আরেকটা জিনিস বলতো যে অ্যাক্টিভেশন এনার্জির উপরে ক্যাটালিস্ট বা অনুঘটক কিভাবে প্রভাব বিস্তার করতে পারে বলো? অ্যাক্টিভেশন এনার্জিটা আমরা তো জানি যে ক্যাটালিস্ট বা অনুঘটক যদি দেয়া হয়, একটা রিঅ্যাকশন এর বেগকে বাড়িয়ে দেয়। তো কিভাবে সেটা বাড়ায়? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাক্টিভেশন এনার্জি মানটাকে কমিয়ে দেয়। কিভাবে দেখবে ধরো হ্যাঁ, এটা হেডিং করো ফার্স্ট একটা তারপর এটা গ্রাফের মধ্যেই বুঝে যাবে। যে effect of catalyst on activation energy। এটা হেডিং করে রাখো। The effect of catalyst on activation energy। তো ধরো এটা এনার্জি এক্সেসটা এটা। আর এদিকে হচ্ছে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন। এবার ধরো এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট। এখান থেকে ধরো প্রোডাক্ট ফর্ম করছে। এটা রিঅ্যাকট্যান্ট এখান থেকে ধরো প্রোডাক্ট ফর্ম করবে। এবার অ্যাক্টিভেশন এনার্জিটা অবশ্যই অ্যাচিভ করতে হবে। রিঅ্যাকট্যান্ট থেকে যখনই প্রোডাক্টটা ফর্ম করবে, তখন নিশ্চয়ই অ্যাক্টিভেশন এনার্জি নিশ্চয়ই তাকে অর্জন করতে হবে। তারপরে রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টে রূপান্তরিত হবে। তো এখানে ধরো যে E1 পরিমাণ ধরো এখানে অ্যাক্টিভেশন এনার্জি লেগেছে। E1 পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি লেগেছে। এবার যখনই তুমি ক্যাটালিস্ট দিয়ে দিবে, সে কি করবে না সে এই যে ট্রানজিশন স্টেট এর উচ্চতাটা কমিয়ে দেবে। মানে এই দেখো। তো এখন দেখো এটা ভালো করে একটু লক্ষ্য করো যে এখন এটা তো ট্রানজিশন স্টেট। এখান থেকে দেখো এই যে রিঅ্যাকট্যান্ট এর এই যে এনার্জিটা মানে অ্যাক্টিভেশন এনার্জিটা এখন কমে গেছে না কমেনি বলো? যখন হ্যাঁ, যখন ক্যাটালিস্ট না থাকবে তখন অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি থাকবে। আর ক্যাটালিস্ট কি করে? না এই অ্যাক্টিভেশন এনার্জির মানটাকে কমিয়ে দেয়। বুঝতে পারলে? এটা হচ্ছে ব্যাপার। এবার এটা ভালো করে পড়বে। আজকে কেমিক্যাল কাইনেটিক্স এর শেষ দিকটা আমরা পড়ালাম। একদম শেষ হয়ে গেছে। সমস্ত রেকর্ডেড ক্লাসগুলো দেখবে, ফর্মুলা আরো ভালো করে দেবে। বারবার দেখবে সেগুলোকে। তারপর ফর্মুলাগুলোকে কালেক্ট করবে একটা খাতার মধ্যে, শর্ট নোট করবে। শর্ট নোটটা বা আমিও পাঠিয়ে দেবো। একটা খাতার মধ্যে ফর্মুলাগুলোকে মেমোরাইজ করার পর ওই যে ৫০ টা এমসিকিউ দিয়েছি সেটাকে সলভ করবে। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আর কিছু নেই। আচ্ছা নেক্সট তাহলে কোন টপিকটা পড়ালে তোমাদের ভালো হয় বলো? কোনটা জটিলতা কোনগুলোর দিকে আছে? সেটাকেই পড়িয়ে দেবো। অর্গানিকটা শুরু করবে তাহলে ১ম থেকে শুরু করতে হবে। ঠিক আছে? আচ্ছা এক কাজ করি, আমি ফিজিক্যালেরই ইকুইলিব্রিয়াম গুলো পড়িয়ে দিই। ফিজিক্যালটা কিছুটা শেষ করি। তারপর অর্গানিক এর দিকে মানে অর্গানিক দিকে চলে যাব। বা মাঝখানে যদি বলে যে কোঅর্ডিনেশনটা পড়িয়ে দিতে, সেটাকেও পড়িয়ে দেবো অনলাইনে। ঠিক আছে? ঠিক আছে সেটাই হোক তাহলে।
আজকের মতো এখানেই ক্লাসটা শেষ হচ্ছে। চলো লিভ নাও প্রত্যেকে।